প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের 11 অধ্যায়ে বিদ্যুতের নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা অধ্যায়টি আগেও পড়েছো। আমরা বিদ্যুতের নিরাপদ ব্যবহার নিয়ে কিন্তু এই টপিকটি এই অধ্যায়ের শেষ টপিক আজকে আলোচনা করব। আমরা জানি যে বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আসলে দেখো, এই মুহূর্তে তুমি তোমার ফোনটি ইউজ করছো, একটু পরে তোমার ফোনে চার্জ শেষ হয়ে যাবে, তুমি সেটাকে রিচার্জ করতে দেবে, বা তুমি তোমার ঘরের যাবতীয় জিনিসপত্র কিন্তু বিদ্যুতের দ্বারাই চলছে। এখন কিন্তু আমরা সম্পূর্ণভাবে বিদ্যুতের উপরে ডিপেন্ড করে থাকছি, কিন্তু এই বিদ্যুতে সবসময় কি নিরাপদ সংযোগ থাকে না। বিদ্যুতের নিরাপদ সংযোগ থাকে না বিধায় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। আমরা সাধারণত যে বিদ্যুৎটা ব্যবহার করি সেটি কিন্তু এসি বিদ্যুৎ। আমাদের বাসায় যেটি আসে সেটি ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, এবং এই বিদ্যুৎটি এই যে ভোল্টেজটি আমাদের মানে একজন মানুষকে যে পরিমাণ শক দিতে পারে, সেই শকে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বিদ্যুৎ সংযোগগুলোকে সাধারণত ত্রুটিবিহীনভাবে সংযোগ স্থাপন করানোর জন্য চেষ্টা করা হয়। তবুও কোনো কারণে হয়তো কোনোভাবে অসাবধানতা বশত কিছু ত্রুটি থাকতে পারে, যেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আজকে দেখব যে কি ধরনের সমস্যার কারণে বিদ্যুতের এই যে সমস্যা মানে দুর্ঘটনাগুলো এগুলো ঘটে, এবং এই বিদ্যুতের নিরাপদ ব্যবহারের জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। শিক্ষার্থীরা, আমাদের হৃৎপিণ্ডের মধ্য থেকে যদি মাত্র 10 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায়, তখনই কিন্তু মানুষ মারা যেতে পারে। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেটি কিন্তু এসি, এবং এসি বিদ্যুৎ ডিসি থেকে কিন্তু 5 গুণ বেশি ক্ষতিকর। শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোধ 3000 ওহম থেকে 50,000 ওহম, কিন্তু ভেজা অবস্থায় মানুষের চামড়ার বা মানুষের যে রোধ সেটি 1000 গুণ কমে আসে, অর্থাৎ অনেক কমে আসে। কারণ ভেজা মানে কিন্তু সেটা পানি, এবং পানি কিন্তু বিদ্যুৎ পরিবাহী। তাই খুব সহজেই ভেজা অবস্থায় মানুষের শরীরের মধ্যে থেকে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। আমাদের দেশে যে বিদ্যুৎটি দেয়া হয় এসি লাইনে, সেটি কিন্তু আমাদের আসলে মেরে ফেলার জন্য যথেষ্ট। সেটি যদি আমরা কোনোভাবে আমাদের তার স্পর্শের কাছে যাই, তাহলে কিন্তু আমরা মারা যেতে পারি। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা বিদ্যুতের নিরাপদ ব্যবহার করব। এই নিরাপদ ব্যবহারের জন্য আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আসলে আমরা দেখি। প্রথমেই আছে বিদ্যুৎ অপরিবাহক স্তরণ। তোমরা খেয়াল করে থাকবে, আমাদের বাসায় যে তারগুলো আমরা ইউজ করি বিদ্যুতের প্রবাহের জন্য, সবগুলো কিন্তু প্লাস্টিকের কাভার তার দিয়ে মোড়ানো থাকে। এবং এখনকার সময় রোডে যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম রোডে যে তারগুলো ব্যবহার করা হতো সেগুলো আনকভার্ড তার, মানে সেখানে কোনো কাভার থাকতো না, কিন্তু এখন কিন্তু সেই তারগুলোতেও কাভার দেওয়া হয় এবং মোটা করে পুরো কাভার দেওয়া হয়। অর্থাৎ এখনকার সময় মোটামুটি সব জায়গায় কাভার তার ইউজ করা হয়, এবং এই কাভার তারটি কিন্তু আমাদের বিদ্যুতের সরাসরি সংস্পর্শ থেকে দূরে রাখে। বিদ্যুতের খোলা তার বিপজ্জনক, এবং এটি সেটা প্লাস্টিক বা অন্য কোনো অপরিবাহী ধাতু দ্বারা আস্তরণ দিয়ে ঢাকা থাকে। যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়, অর্থাৎ সরাসরি কোনো রোধ ছাড়াই পজিটিভ এবং নেগেটিভ স্পর্শ করে ফেলে, তখন ওহমের সূত্র অনুযায়ী অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তার গরম হয়ে যায়, প্লাস্টিক পুড়ে গিয়ে আগুন ধরে যায়। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে যেন বিদ্যুতের উপরে তারটি অপরিবাহী বা অক্ষত থাকে। অনেক সময় দেখা যায় যে তারটাকে ইঁদুর অথবা তেলাপোকায় কেটে ফেলছে, এবং কেটে ফেলে এর যে আস্তরণটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে বা কেটে ফেললে এর নেগেটিভ এবং পজিটিভ অংশটা তারটি, মানে একটি লাইভ তার এবং একটি নিউট্রাল তার, এই দুটি কিন্তু এক হয়ে যাচ্ছে, এবং ওই দুটোর মধ্যে যখন শর্ট সার্কিট হচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রভাব হচ্ছে এবং তাপ হচ্ছে। অনেক সময় এই তাপ থেকেই আগুন লেগে যায়। তোমরা অনেক জায়গায় দেখবে বড় বড় বিল্ডিং গুলোতে ইদানিংকালেও দেখা যায় যে শর্ট সার্কিট দ্বারা আগুন, বলে যে শর্ট সার্কিট দ্বারা আগুন লেগেছে। তো এই যে শর্ট সার্কিট দ্বারা আগুন লাগা, এটি কিন্তু এই একটি বড় কারণ যে শর্ট সার্কিট
যখন আস্তরণটি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তখনই হচ্ছে একটা শর্ট সার্কিট হতে পারে এবং সেই শর্ট সার্কিটের দ্বারা আগুন লেগে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন আমাদের তারের উপরে আস্তরণটা নিখুঁত থাকে, এবং তারের উপর আস্তরণটা যদি কোনোভাবে খুঁতযুক্ত হয়ে যায় বা তারের উপর আস্তরণটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় আমাদের তখনই উচিত হবে তারটি পাল্টে নেওয়া। শিক্ষার্থীরা, দ্বিতীয় যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভালো সংযোগ। বিদ্যুতের নিরাপদের ব্যবহারের জন্য ভালো সংযোগটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি সংযোগে কোনো ত্রুটি থাকে তাহলে সেখান থেকে ফায়ারিং হতে পারে এবং সেখানেও কিন্তু একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে। যখন কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় অনেক বিদ্যুৎ ব্যবহার করা হয় তখন সংযোগগুলো খুব ভালো হতে হয়। বৈদ্যুতিক সংযোগ ভালো না হলে সেখানে বাড়তি রোদ তৈরি হয় এবং সেটি উত্তপ্ত হয়ে যেতে পারে। আমরা জানি যে তাপ তৈরির সূত্র হচ্ছে I²R, এবং উত্তপ্ত হয়ে অপরিবাহীর যে আস্তরণ সেটা পুড়ে যেতে পারে, ফলে সংযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি কোনোভাবে সংযোগটি ভালো না হয়, লুজ কানেকশন হয়, তাহলে বারবার সেখানে স্পার্কিং করতে পারে এবং স্পার্কিং এর ফলে যে তাপ তৈরি হয় বা আগুন তৈরি হয় সেটি দ্বারা কিন্তু আস্তরণ পুড়ে যেতে পারে এবং প্লাস্টিকের আস্তরণটি পুড়ে গেলে একটা ভয়ানক বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। 3 নম্বরে আমরা আসবো আর্দ্রতায়। আর্দ্রতা আমরা জানি ময়েশ্চার, এবং আর্দ্রতাকে পানি দ্বারাও মানে আর্দ্রতার মধ্যে পানিও পড়ে। পানি বিদ্যুৎ পরিবাহী, কাজেই কোনো বৈদ্যুতিক সার্কিটে পানি ঢুকে গেলে শর্ট সার্কিট হয়ে বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। হেয়ার ড্রায়ার বা ইস্ত্রির মতো জিনিস পানির কাছাকাছি ব্যবহার করা হলে সেটি খুবই বিপজ্জনক হয়ে যেতে পারে। হঠাৎ পানিতে পড়ে গেলে বা কেউ পানি স্পর্শ করলেও বৈদ্যুতিক শকে অনেক বড় বিপদ হতে পারে। শিক্ষার্থীরা, এই জিনিসটি প্রত্যেক বছর আমাদের দেখা যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে যখন ঝড় বা বৃষ্টি হয়, বড় বৃষ্টি হয়, তারপরে দেখা যায় যে বড় বড় বৈদ্যুতিক তার সেটি ছিঁড়ে পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে বা ডোবায় পড়ে যাচ্ছে। যখন সেই পুকুরে অজ্ঞানতাবশত বা কেউ না জেনে গোসল করতে নামে তখন কিন্তু সে মারা যায়, এবং প্রত্যেক বছরই বাংলাদেশে এরকম ঘটনা ঘটে যে একজন পুকুরে পড়ে সে হয়ে শর্ট খেয়ে মারা যাচ্ছে এবং অন্য একজন তাকে বাঁচাতে গিয়েও সেও একই অবস্থায় মারা যাচ্ছে। দেখা যায় যে বৃষ্টির সময় অনেক জায়গায় তার ছিঁড়ে রাস্তায় পড়ে, সেখানে রাস্তায় পানিতে ডোবা থাকতে পারে, সেই ডোবার পানিতে যদি কেউ পা দেয় বা স্পর্শ করে সেক্ষেত্রে কিন্তু তারও শর্ট সার্কিট হয়ে ওখানে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে। তাই বর্ষার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে রাস্তাঘাটে কোথাও তার ছেঁড়া আছে কিনা বা তার ছিঁড়ে মাটিতে পড়া আছে কিনা, বা সেটি যদি আমরা দেখি তাহলে অবশ্যই সচেতন হতে হবে এবং এই ধরনের ব্যক্তিকে বাঁচানোর আগে নিজের নিরাপত্তাটা নিজেকে চিন্তা করতে হবে। এরপরে আমাদের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে সার্কিট ব্রেকার এবং ফিউজ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষার্থীরা, সার্কিট ব্রেকার এবং ফিউজ কি? সার্কিট ব্রেকার এবং ফিউজ আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এটি রয়েছে। যখন তোমার বাসায় প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হতে থাকে তখন এটি কিন্তু আপনা আপনি কেটে যায়। সার্কিট ব্রেকার বা ফিউজের একটা পুরানো নাম আছে, আমরা কাট আউট বলে থাকি। কাট আউটে একটা মনে করো তোমার বাসায় প্রত্যেক দিন 10 বা 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের দরকার, 15 অ্যাম্পিয়ার কারেন্টের দরকার ধরে নিচ্ছি আমি। তো সেই 15 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে বা সহ্য ক্ষমতা সম্পন্ন একটি তারকে, বা 15 থেকে একটু বেশি কারেন্ট যেতে পারে এমন একটি তারকে ফিউজ বা কাট আউট বা সার্কিট ব্রেকারে সংযুক্ত করা হয়। যখন এর থেকে অনেক বেশি মাত্রার কারেন্ট এর মধ্যে থেকে প্রবাহিত হতে থাকে, অর্থাৎ তোমার ঘরে যদি কোনো কারণে কোনো শর্ট সার্কিট হয় এবং সেখানে অনেক বেশি বিদ্যুতের প্রবাহ হয় তখন কিন্তু
তোমার লাইন অনেক বেশি লাইন কারেন্ট থেকে বিদ্যুৎ টেনে নেবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফিউজের মধ্যে থেকে যখন অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হবে, ফিউজটি গরম হয়ে যাবে এবং কেটে যাবে। এভাবে কিন্তু ফিউজটি তোমার ঘরের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ থেকে তোমার ঘরকে রক্ষা করে, তোমার যন্ত্রপাতিগুলোকে রক্ষা করে এবং একইভাবে মানুষের জীবনেরও নিরাপত্তা দান করে। আমাদের বইতে রয়েছে, দেখো, সার্কিট ব্রেকারগুলো এমনভাবে তৈরি হয় যে এর ভিতর থেকে নিরাপদ সীমার বেশি বিদ্যুৎ প্রবাহিত হলেই সার্কিট ব্রেক করে বা বিচ্ছিন্ন করে দেয়। ফিউজ সে তুলনায় খুবই সরল একটি পদ্ধতি। যে বাক্সে বা যে যন্ত্রে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই যন্ত্র ঢোকানোর আগে একটি সরু তারের ভিতর থেকে নেওয়া হয়। যদি কোনো কারণে বিদ্যুৎ অনেক বেশি যাওয়ার চেষ্টা করে, সেই সরু তারে রোদ বেশি হওয়ার কারণে উত্তপ্ত হয়ে পুড়ে যায় এবং সেটি সরবরাহ বন্ধ হয়ে যায়। সার্কিট ব্রেকার কিন্তু খুব নতুন একটি আইডিয়া, মানে সার্কিট ব্রেকার আমাদের দেশে অনেক বেশি দিন আসেনি। এখান থেকে 10-12 বছর আগে থেকে আমরা সার্কিট ব্রেকার ইউজ করছি, কিন্তু তার আগে কিন্তু আমরা অনেক দিন যাবতই ফিউজ ব্যবহার করছি এবং ফিউজ দিয়েই কিন্তু আমরা এই কাজগুলো চালাই। এরপরে হচ্ছে সঠিক সংযোগ। অনেকটা এই পয়েন্টটি ভালো সংযোগ এবং সঠিক সংযোগ একই রকম। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সরবরাহ সময়ে দেখো শিক্ষার্থীরা, ভালো সংযোগ মানে অবশ্যই তোমার লাইনটি কানেকশন দেওয়ার সময় সংযোগটি ভালোভাবে দিতে হবে যেন কোনো লুজ কানেকশন না থাকে। আর সঠিক সংযোগ হচ্ছে, আমরা জানি আমাদের লাইনে, আমাদের যে এসি কারেন্ট, সেখানে দুটি লাইন থাকে, একটি লাইভ লাইন এবং একটি হচ্ছে নিউট্রাল লাইন, অর্থাৎ একটি জীবন্ত লাইন আর একটি নিউট্রাল লাইন বলা হয়। যেটি জীবন্ত লাইন, লাইভ লাইন বলা হয়, সেটি উচ্চ বিভব সম্পন্ন এবং যেটি নিউট্রাল লাইন বা নিরপেক্ষ লাইন সেটি কিন্তু ভোল্টেজ বিহীন। তো তুমি একটি যন্ত্রে এই সংযোগটি কোথায় তুমি লাইভ লাইনের সংযোগ দেবে এবং কোথায় তুমি নিউট্রালের সংযোগ দেবে, এটি জানাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এটি না জানলে তুমি তোমার যন্ত্রটিকে একটি সঠিক কানেকশন দিতে পারবে না এবং সঠিক কানেকশনের অভাবে কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে। একটা যন্ত্র যখন ব্যবহার করা হয় তখন লাইভ তার থেকে বিদ্যুৎকে যন্ত্রের ভিতরে ঘুরিয়ে নিরপেক্ষ তারের মধ্য থেকে আবার উৎসে ফেরত নেওয়া হয়। ভোল্টেজবিহীন নিরপেক্ষ তারটি নিরাপদ, কিন্তু উচ্চ বিভব তারটিকে সতর্কভাবে ব্যবহার করতে হয়। যখন কোনো যন্ত্রপাতিতে একটি সুইচ দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তখন সুইচটি উচ্চ ভোল্টেজের তার কিংবা নিরপেক্ষ তার দুটিতেই দেওয়া যায়। তাহলে আমরা বলেছি যে আমাদের কিন্তু দুটি লাইন থাকে এবং আমরা যখন কোনো সুইচ ব্যবহার করি আমরা এই সুইচটি দুইটা লাইনেই ব্যবহার করতে পারি। আমি যদি ছবি এঁকে দেখাতে চাই, দেখো শিক্ষার্থীরা, মনে করি এটি আমাদের একটি লাইট, এই লাইট থেকে দুইটি লাইন বের হয়ে এসছে, বা আমার এখানে একটি সুইচ আছে, এই সুইচটিকে আমি যদি বলি প্লাস আর একটা বলি মাইনাস, মানে এটি হচ্ছে উচ্চ বিভব এবং এটি হচ্ছে ভোল্টেজ নাই বা নিম্ন বিভব। তো আমরা কোথায়, আমাদের দেখো একটা লাইন বের হয়ে গেছে এবং একটা লাইন ঢুকে গেছে, তো আমরা এভাবে দিলেই কিন্তু লাইটটি জ্বলে উঠবে। কিন্তু কথা হচ্ছে আমরা একটা সুইচ লাগাতে চাই, তখন আমরা কোথায় সুইচ লাগাতে পারি, আমরা কিন্তু এটা একটা লাইট বলেছি, এটা কিন্তু লাইভ লাইন আর এটা নিউট্রাল লাইন, এন দিয়ে নিউট্রাল লাইন বোঝানো হচ্ছে। তো আমরা কিন্তু লাইভ লাইনেও একটা সুইচ বসাতে পারি এবং আমরা কিন্তু নিউট্রাল লাইনেও চাইলে একটি সুইচ বসাতে পারি। যে কোনোটাই কিন্তু সুইচের কাজ করবে। তুমি যদি লাইভ লাইনের সুইচটা কেটে দাও, বন্ধ করে দাও, তাহলে কিন্তু এই সার্কিটে এক জায়গায় বিদ্যুৎ কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে এবং লাইটটি বন্ধ হয়ে যাবে। একইভাবে তুমি যদি নিউট্রাল লাইনেও কেটে দাও বা নিউট্রাল লাইনে সুইচ বসাও, তখন কিন্তু সুইচ অফ করে দিলে এটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু তোমার ভালো সংযোগ বা সঠিক সংযোগের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই সুইচটি লাগাতে হবে লাইভ লাইনে। এই সুইচটিকে অবশ্যই লাইভ লাইনে লাগাতে হবে। কেন? সঠিক সংযোগের ক্ষেত্রে আমি এই সুইচটিকে লাইভ লাইনে লাগাবো এই কারণে, কারণ তুমি যদি এইখানে সুইচটি লাগাও, অলরেডি কিন্তু এর মধ্যে থেকে কারেন্ট এই যন্ত্রটিকে যে আছে, তুমি যদি কোনো কারণে এই যন্ত্রটিকে স্পর্শ করো তাহলে কিন্তু তোমার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি যদি সুইচটিকে লাইভ লাইনে সেট করো বা লাইভ লাইনে স্থাপন করো, তখন তুমি সুইচ অফ করে দিলে কিন্তু যন্ত্রটি বিদ্যুৎ পাবে না এবং তুমি নিরাপদে যন্ত্রটিকে স্পর্শ করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের বইতে কি বলা হয়েছে। আমাদের বইতে বলা হয়েছে যে কোনো যন্ত্রপাতিতে যখন একটি সুইচ দিয়ে বিদ্যুৎ প্রবাহ সংযোগ দেওয়া হয় তখন সুইচটি উচ্চ ভোল্টেজের তার কিংবা নিরপেক্ষ তার দুটিতেই যাওয়া যায়, কিন্তু বুদ্ধিমানের কাজ হয় যখন সুইচটি লাগানো হয় উচ্চ ভোল্টেজের তারের সাথে।
তখন শুধুমাত্র যন্ত্রটি চালু করা হয়, তখনই উচ্চ ভোল্টেজের ভিতর থেকে যন্ত্রটি বিদ্যুৎ পায়, এবং যখন সেটি বন্ধ করা হয় তখন কিন্তু যন্ত্র কোনো বিদ্যুৎ পায় না। শিক্ষার্থীরা, তাহলে আমরা অবশ্যই সুইচ লাগানোর ক্ষেত্রে খেয়াল করব যে সুইচটি আমাদের কোন লাইনে লাগানো হচ্ছে, এটি কি লাইভ লাইনে লাগানো হচ্ছে নাকি এটি নিউট্রাল লাইনে লাগানো হচ্ছে। অবশ্যই যে কোনো সুইচ আমরা লাইভ লাইনে লাগাবো, সেটি তোমার সংযোগের জন্য ভালো কাজ করবে। শিক্ষার্থীরা, 6 নাম্বার যে পয়েন্টটি আমরা বলবো সেটি হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে ভূসংযোগ। গ্রাউন্ড মানে হচ্ছে ভূসংযোগ। তোমরা অনেক সময় খেয়াল করে থাকবে কিছু কিছু বর্তনী বা সার্কিটে কিছু কিছু প্লাগে 3টি করে প্লাগ থাকে, অর্থাৎ 3টি মাথা থাকে। আমরা যেখানে ইনপুট করি সেখানে 3টি মাথা থাকে, বিশেষ করে রাইস কুকার, ফ্রিজ, এই ধরনের ওভেন, এই ধরনের যন্ত্র যেগুলোতে অনেক বেশি কারেন্টের দরকার হয়, সেসব যন্ত্রে কিন্তু এরকম করে 3টি প্লাগ থাকে, 3 প্লাগ বলি আমরা। এই 3 প্লাগের আমরা তো একটি জানি যে একটি হচ্ছে লাইভ আর একটি হচ্ছে নিউট্রাল, তাহলে আরেকটি কি? আরেকটি প্লাগ হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে ভূসংযোগ। অর্থাৎ যদি কোনো কারণে এই যন্ত্রটিতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটি যন্ত্রটির মেশিনারি জিনিসগুলোকে নষ্ট না করে, ডিভাইসগুলোকে নষ্ট করে যাতে নিরাপদে ভূ সংযোগে বা ভূমিতে চলে যেতে পারে, সেই জন্য আরেকটি প্লাগ দেওয়া থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু কিছু যন্ত্রের বডি বা শরীর বিদ্যুৎ মানে বিদ্যুতায়িত তড়িতায়িত হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু ভূসংযোগ করা হয়। অনেক ক্ষেত্রেই এই ধরনের যন্ত্রগুলোতে যদি থার্ড পিন না থাকে বা এই যে গ্রাউন্ড পিনটা না থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় বডি কারেন্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে ধরলে সেটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষার্থীরা, এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাসাবাড়িতে বৈদ্যুতিক নকশা প্রণয়ন, এবং এটি বিগত বছরগুলোতে আমাদের বোর্ড পরীক্ষায় বিভিন্নভাবে আসছে। আমাদের গ নাম্বার প্রশ্নের বেশিরভাগ জায়গায় আসে বাসাবাড়িতে তুমি কিভাবে বিদ্যুৎ তড়িৎ সার্কিট প্রণয়ন করবে। তাহলে আমরা বাসাবাড়িতে কিভাবে তড়িৎ বর্তনী নকশা প্রণয়ন করব সেটি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা জানি, আমরা এই অধ্যায়ে তুল্যরোধ করার সময় দেখেছি যে সমান্তরালে সবগুলো যন্ত্র সমান পরিমাণ ভোল্টেজ পায়, এবং সেক্ষেত্রে যে যার মতো কাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় বিদ্যুৎটিও টেনে নিতে পারে। কিন্তু শ্রেণীতে দিলে কিন্তু সবাই সমান ভোল্টেজ পায় না, 220 ভোল্ট সবার মধ্যে ভাগ হয়ে যায়। আমাদের দেশের অধিকাংশ যন্ত্রপাতিগুলো কিন্তু চলার জন্য 220 ভোল্ট বিদ্যুতের দরকার হয়। তো যখন আমরা শ্রেণীতে কোনো যন্ত্রকে সেট করি তখন কিন্তু সে 220 ভোল্ট পায় না, এবং সেটি কিন্তু চলতে পারে না। তাই আমাদের কোনো যন্ত্রকে বসাতে গেলে বা সেট করতে গেলে, তুমি সেটি লাইট বলো, খুব কম পাওয়ারের একটি লাইট বলো বা একটি ফ্যান বলো বা একটি রাইস কুকার বলো, যাই বলো না কেন, তুমি দেখবে প্রত্যেকটার গায়ে লেখা আছে 220 ভোল্ট, অর্থাৎ প্রত্যেকটাই চলার জন্য 220 ভোল্টেজের দরকার। অর্থাৎ প্রত্যেকটি যন্ত্রকেই তোমাকে সেট করতে হবে সমান্তরালে। তাহলে আমরা যদি বলি যে আমাদের বাসায় 5টি জিনিস আছে, একটি রাইস কুকার, কম্পিউটার, ফ্রিজ, একটা রাইস কুকার, একটা কম্পিউটার, একটা ফ্রিজ, এমন ভাবে মনে করো আরো জিনিস আছে, লাইট। আমরা আমাদের সুবিধার জন্য অল্প একটু জায়গায় এটি করলাম। তো আমরা কিভাবে এদের কানেকশন দেব সেটি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথমত তোমার ঘরে বাইরে থেকে মেইন লাইন থেকে কিন্তু কারেন্ট আসবে। মনে করি বাইরে থেকে মেইন লাইন থেকে কারেন্ট এলো, এই যে এখানে দুটি লাইন, একটি হচ্ছে লাইভ এবং আরেকটি হচ্ছে নিউট্রাল।
লাইভ মানে একটি মেইন লাইন থেকে কারেন্ট আসছে এবং সেটি একটি লাইভ, নিউট্রাল মানে একটি জীবন্ত এবং একটি কিন্তু নিরপেক্ষ। তো যখন এই দুটি লাইন তোমার ঘরে ঢুকবে, তোমার ঘরে ঢোকার আগেই দেখবে তুমি কিন্তু একটা মিটার ব্যবহার করো। তার কারণ এই মিটারের মধ্যে থেকে কাউন্ট করা হয় তুমি কতটুকু কারেন্ট ব্যবহার করছো এবং সেই পরিমাণ বিল তোমাকে পে করতে হয়। তাহলে প্রথমেই একে কি করতে হবে, একটা মিটারের মধ্যে থেকে নেওয়া হবে। এটিকে আমি এম দ্বারা প্রকাশ করলাম, এটি হচ্ছে একটি মিটার, এটি একটি অ্যামিটার এবং এটি কি করে, এটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করে যে তোমার ঘরে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। শিক্ষার্থীরা এরপরে লাইন দুটোকে একটা ফিউজের মধ্যে থেকে নেওয়া হয়। একটা ফিউজ সেটি কি করে, সেটি তোমার ঘরে কারেন্টের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। ফিউজ। এরপরে আমরা বিভিন্ন রুমের জন্য বিভিন্ন লাইন সেট করতে পারি। মনে করি আমার যদি অনেকগুলো রুম থাকে তাহলে কিন্তু আমাকে অনেকগুলো লাইন বের করে নিতে হবে। আমার যদি অন্য কোনো রুমে আরও কিছু জিনিস থাকে, মনে করি এই রুমে রয়েছে রাইস কুকার, কম্পিউটার, অন্য একটি রুমে রয়েছে লাইট, ফ্যান, তাহলে শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু লাইন ভাগ হয়ে যাবে এবং লাইন ভাগ হয়ে 4টি লাইন বের হবে এরকম ভাবে। এই একটি নিউট্রাল, একটি ফেজ, একটি নিউট্রাল, একটি লাইন কারেন্ট এবং একটি নিউট্রাল কারেন্ট। এটি কিন্তু কালার পেন দিয়ে আঁকতে হবে, তোমাদের যদি আঁকতে হয় একটি লাল এবং একটি কালো দিয়ে। একইভাবে এরকম ভাবেও বের হবে একটি লাইন কারেন্ট এবং একটি নিউট্রাল কারেন্ট লাইন। তো আমি দুইটি রুমের জন্য দেখাচ্ছি, শিক্ষার্থীরা দেখো। তাহলে আমি এই রুমের জন্য একটি লাইন নিয়ে গেলাম এবং এই রুমের জন্য কিন্তু একটি লাইন সমান্তরালে নিয়ে গেলাম। আমরা লাইন কারেন্টে যে বলেছি, লাইন কারেন্টে সংযোগ দেওয়ার সময় এর সাথে আমরা কি করব, এর সাথে আমরা এখান থেকে আবার দুটি লাইন ভাগ হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, দুটির জন্য দুটি লাইন ভাগ হয়ে যাচ্ছে এবং এখান থেকে 4টি লাইন বের হবে। 4টি লাইনে দেখা যাচ্ছে এটি হচ্ছে লাইন, লাইভ এবং আরেকটি হচ্ছে নিউট্রাল। একইভাবে একটি লাইভ, একটি নিউট্রাল। তো এই যে আমরা যদি লাইভ কানেকশনটা যখন দিব তখন কিন্তু অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, একটা ছোট ফিউজ ব্যবহার করতে হবে, একটা ফিউজ ব্যবহার করতে হবে, একটা সুইচ ব্যবহার করতে হবে এবং একইভাবে এই যে নিউট্রালটা এখানে যুক্ত হচ্ছে। আবার এটার সাথেও ঠিক একই কাজ করতে হবে। আমি যখন লাইভ কারেন্টটাকে এখানে আনবো তখন একটি ফিউজ এবং একটি সুইচ এবং নিউট্রালটাকে আমরা সরাসরি লাগিয়ে দিতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা একটি রুমের জন্য আমরা এই সিস্টেমটি করছি এবং আরেকটি রুমের জন্য দেখো একইভাবে আমাদের যদি এখান থেকে লাইনটি ভাগ হয়ে যায়, লাইনটি ভাগ হয়ে গেল, আমার এখান থেকে দুটো লাইভ বেরোচ্ছে, দুটি নিউট্রাল বেরোচ্ছে। নিউট্রাল দুটোতে সে কিছু থাকছে না, কিন্তু লাইভ দুটোতে কি হচ্ছে, একটা ফিউজ এবং একটি চাবি থাকছে। তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা প্যারালালি প্রত্যেকটা রুমে দেখো একটির সাথে কিন্তু আরেকটির কোনো সংযোগ নেই, মানে এই কানেকশনের সাথে কিন্তু অন্য কানেকশনের সংযোগ নেই। অর্থাৎ আমি যখন কম্পিউটারের সুইচ অফ করব তখন কিন্তু অন্য কোনোটা এর সাথে বন্ধ হয়ে যাচ্ছে না। রাইস কুকার কিন্তু রাইস কুকারের মতোই চলছে। আবার আমি যখন লাইটের সুইচ অফ করব তখন কিন্তু আমাকে লাইটটাই শুধু বন্ধ হচ্ছে, অন্য কোনো কিছু বন্ধ হচ্ছে না। এইভাবে আমরা একটি ঘরের নকশা প্রণয়ন করতে পারি। শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের বইতে একটি নকশা দেওয়া রয়েছে, নকশাটি অনেক জটিল, অনেকগুলো রুমের কথা এখানে দেওয়া আছে, দুটো রুমের কথা দেওয়া আছে। প্রত্যেকটা দেখো একটা করে সার্কিট ব্রেকার আছে যেটি দিয়েছিলাম আমরা, সুইচ আছে এবং সুইচের সাথে দেখো একটা শেষমেশে একটা জায়গা আছে, সেটি হচ্ছে আর্থলিংকও করা রয়েছে। অর্থাৎ এই ফিউজের সাথে আমরা চাইলে ভূমির সাথে সংযোগটাও করে দিতে পারি। এভাবেই আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারি। আমাদের এখানে বলা হয়েছে একটি বাসার বিদ্যুৎ সরবরাহের জন্য
কিভাবে সার্কিট হতে পারে তা আমাদের বইতে দেওয়া আছে। সাধারণত এর মধ্যে দুটি লাইন থাকে, একটি লাইভ এবং একটি নিউট্রাল। লাইভটি উচ্চ বিভবের এবং নিউট্রালটি শূন্য বিভব। লাইভটির রং লাল এবং নিউট্রালটির রং নীল দিয়ে দেখানো হয়েছে। প্রথমটি মিটারের মধ্যে দিয়ে যায়, বাসায় কতটুকু বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে সেটি এই মিটারে রেকর্ড করা হয়। এরপর মিটারের পর কনজিউমার ইউনিট দিয়ে এটি বাসায় বিতরণ করা হয়। এরপরে দেখা যাচ্ছে আমরা আমাদের ব্যবহারের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম ফিউজ ব্যবহার করছি। কোথাও যদি ফ্যান থাকে সেখানে 5 অ্যাম্পিয়ারের ফিউজ, কোথাও যদি অন্য কোনো ডিভাইস থাকে, রাইস কুকার থাকে সেখানে 15 অ্যাম্পিয়ারের ফিউজ। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফিউজগুলো ব্যবহার করছি এবং এই ফিউজগুলোর পরে সেটি একটা মেইন সুইচের সাথে সংযুক্ত। মেইন সুইচ কিন্তু আমরা এইখানেও দিয়ে নিতে পারি, যে মেইন সুইচ আমরা দিয়েছি মিটারের পরে একটা মেইন সুইচ দিয়ে নিতে পারি, যেটি দিয়ে পুরো বাসার কারেন্টটি বন্ধ হয়ে যেতে পারে। এভাবেই আমরা প্রত্যেকটিকে ভালোভাবে সংযোগ করব এবং অবশ্যই খেয়াল রাখবো যে আমরা সুইচটিকে অবশ্যই লাইভ কারেন্টের লাইনের সাথে দেবো, কখনো নিউট্রাল লাইনের সাথে দিব না। নিউট্রাল লাইন কিন্তু সরাসরি যা ডিভাইসটির সাথে সংযুক্ত, যেখানে অন্য কোনো যন্ত্র নেই। শিক্ষার্থীরা, তাহলে এই ছবিগুলো তোমরা বাসায় আঁকার প্র্যাকটিস করবে, কারণ এই ছবিগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা যদি পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো দেখবে বারবার এসছে। তোমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে, মন দিয়ে পড়াশোনা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।